আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, লার্ন ইকোনমিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফুল ইসলাম তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এইচএসসি পরীক্ষা 2021-এ অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অর্থনীতি বিষয়ের প্রথম অ্যাসাইনমেন্ট উপস্থাপন কৌশল এবং অ্যাসাইনমেন্টের মেইন থিম সংক্রান্ত আলোচনা। আজকের ক্লাসে আমরা প্রথমে অ্যাসাইনমেন্টের সমাধান কৌশল দেখব, এরপর অ্যাসাইনমেন্ট সংক্রান্ত প্রশ্ন উত্তর দেখব এবং ক্লাসের শেষ দিকে অ্যাসাইনমেন্টে তুমি কত পাবে অর্থাৎ রুব্রিক সিস্টেমটি আলোচনা করব। So let's start our today's class. এটি হচ্ছে এইচএসসি পরীক্ষা 2021-এ অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অর্থনীতি বিষয়ের প্রথম সপ্তাহের প্রথম অ্যাসাইনমেন্ট। এই অ্যাসাইনমেন্টটি অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ভোক্তা ও উৎপাদকের আচরণ থেকে দেওয়া হয়েছে। এই অ্যাসাইনমেন্টের উদ্দীপকটি হচ্ছে, একজন ভোক্তা মোট 7 একক দ্রব্য ভোগের ক্ষেত্রে প্রথম, তৃতীয়, পঞ্চম ও সপ্তম একক ভোগের ক্ষেত্রে মোট উপযোগ যথাক্রমে 12, 30, 40 ও 42 একক এবং দ্বিতীয়, চতুর্থ ও ষষ্ঠ একক ভোগের ক্ষেত্রে প্রান্তিক উপযোগ যথাক্রমে 10, 6 ও 2 একক প্রদত্ত তথ্য ব্যবহার করে পূর্ণাঙ্গ সূচি প্রণয়ন সাপেক্ষে পাঠ্যপুস্তকের সংশ্লিষ্ট বিধিটি ব্যতিক্রম সহ রেখাচিত্রের সাহায্যে উপস্থাপন। এখানে অ্যাসাইনমেন্টের উত্তর কিভাবে প্রদান করতে হবে এই সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। 4টি ধাপে এই অ্যাসাইনমেন্টটি উপস্থাপন করতে হবে। ধাপ 4টি হচ্ছে, উপযোগের ধারণা, মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের সম্পর্ক, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির ব্যতিক্রম। আজকের ক্লাসের শেষ দিকে আমরা এই রুব্রিক সিস্টেম নিয়ে আলোচনা করব। এখন আমরা এই অ্যাসাইনমেন্টের সমাধান কৌশল দেখব। এইচএসসি অর্থনীতি বিষয়ের প্রথম অ্যাসাইনমেন্টের উত্তর প্রদানের ধাপসমূহ। ধরে নিচ্ছি এগুলো অ্যাসাইনমেন্ট তৈরির জন্য A4 সাইজের 8টি পেজ। প্রথম পেজে কভার পেজ থাকবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে যে নমুনা কভার পেজটি তোমাদের দেওয়া হয়েছে সেই কভার পেজটি প্রিন্ট করে কভার পেজ হিসেবে ব্যবহার করতে হবে এবং সঠিকভাবে পূরণ করতে হবে। এরপরে থাকবে সূচিপত্র, এরপরে ভূমিকা। তোমরা চাইলে অ্যাসাইনমেন্টের শুরুতে একটি ভূমিকা দিতে পারো। তোমরা এখানে দেখতে পাচ্ছ মোট 4টি প্রধান ধাপে এই অ্যাসাইনমেন্টটি উপস্থাপন করতে হবে। প্রথম ধাপটি হচ্ছে উপযোগের ধারণা, এরপর মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের সম্পর্ক, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির ব্যতিক্রম। এরপর আমরা অ্যাসাইনমেন্টের উপসংহারটি দিতে পারি এবং অ্যাসাইনমেন্টের শেষ পৃষ্ঠায় রেফারেন্স বা তথ্যসূত্র দিতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যেই পাঠ্যপুস্তক ব্যবহার করে এই অ্যাসাইনমেন্টটি তৈরি করেছো সেই পাঠ্যপুস্তকের রাইটার এবং পাঠ্যপুস্তকের নাম সহ রেফারেন্স হিসেবে উল্লেখ করতে পারো। উপযোগের ধারণা। সাধারণ অর্থে উপযোগ বলতে কোনো জিনিসের উপকারিতাকে বোঝায়। অর্থনীতিতে উপযোগ হলো কোনো দ্রব্য বা সেবার সেই বিশেষ গুণ বা ক্ষমতা যা মানুষের অভাব বা প্রয়োজন মেটাতে সক্ষম। আমরা ছোট্ট একটি ফ্লো চার্টের মাধ্যমে এই ডেফিনেশনটি দেখতে পারি। যেমন, উপযোগ হলো কোনো দ্রব্য বা সেবার অভাব মোচনের ক্ষমতা। অর্থাৎ এই 3টি পার্ট আমরা যদি মনে রাখি তাহলে উপযোগের ডেফিনেশনটি মনে রাখতে পারবো। অধ্যাপক লিপসির মতে কোনো দ্রব্য ভোগের মাধ্যমে কোনো মানুষ যে তৃপ্তি লাভ করে তাকে ওই দ্রব্যের উপযোগ বলে। একজন ভোক্তা কোনো দ্রব্যের প্রথম একক ভোগ করে যে উপযোগ লাভ করে তাকে প্রাথমিক উপযোগ বলে। কোনো নির্দিষ্ট সময়ে একটি দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টিকে মোট উপযোগ বলে। আবার কোনো দ্রব্যের অতিরিক্ত একক ভোগের ফলে ভোক্তা যে পরিমাণ অতিরিক্ত উপযোগ লাভ করে তাকে প্রান্তিক উপযোগ বলে। এভাবে সংখ্যাগত উপযোগের ধারণাসমূহকে বিভিন্নভাবে প্রকাশ করা যায়। উপযোগের উদাহরণ, ডাক্তার, উকিল, শিক্ষকের সেবা মানুষের অভাব পূরণ করে। আবার পানি মানুষের পিপাসা নিবৃত্ত করে, খাদ্য ক্ষুধা মেটায়, ঘরবাড়ি মানুষকে আশ্রয় প্রদান করে। এভাবে ডাক্তার, উকিল, শিক্ষকের সেবা এবং পানির পিপাসা নিবৃত্ত করার ক্ষমতা বা গুণ, খাদ্যের ক্ষুধা মেটানোর ক্ষমতা, ঘরবাড়ির আশ্রয় প্রদান করার ক্ষমতা হলো যথাক্রমে ডাক্তার, উকিল, শিক্ষক এবং পানি, খাদ্য, ঘরবাড়ির উপযোগ। সুতরাং দ্রব্য ও সেবার মধ্যে মানুষের অভাব পূরণের যে ক্ষমতা বিদ্যমান থাকে তাকে ওই দ্রব্য বা সেবার উপযোগ বলে। উপযোগ মানুষ ভেদে ভিন্ন হয়ে থাকে। যেমন, কমলাপ্রিয় একজন ব্যক্তির কাছে কমলার উপযোগ অনেক বেশি,
কিন্তু যে ব্যক্তি কমলা পছন্দ করে না তার কাছে কমলার উপযোগ শূন্য। অতএব উপযোগ একটি মানসিক ধারণা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অ্যাসাইনমেন্টে উপযোগের ধারণা অংশে এই বিষয়গুলোকে মেন থিম হিসেবে বিবেচনা করে নিজের ভাষায় এবং পাঠ্যপুস্তকের সহায়তায় উপযোগের ধারণাটি লিখতে পারো। এখন আমাদের মাঝে প্রশ্ন হতে পারে, কিভাবে উপযোগ পরিমাপ করা যায়? প্রিয় শিক্ষার্থীরা, এই অংশটুকু অ্যাসাইনমেন্টে না দিলেও চলবে, জাস্ট বোঝার জন্য আমরা এই অংশটুকু দেখি। উপযোগ কিভাবে পরিমাপ করা যায়? এর উত্তর হচ্ছে, উপযোগ দুইভাবে পরিমাপ করা যায়। একটি হচ্ছে সংখ্যাবাচক পরিমাপ বা কার্ডিনাল মেজারমেন্ট, আরেকটি হচ্ছে পর্যায়বাচক পরিমাপ বা অর্ডিনাল মেজারমেন্ট। ধরি একজন ব্যক্তি 3টি কমলা খাবে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। এখন ওই ব্যক্তিকে আমরা যদি বলি তুমি প্রত্যেকটি কমলা খাবে এবং প্রত্যেকটি কমলার বিনিময়ে কত টাকা দিতে প্রস্তুত, সেই বিষয়টি আমাদের জানাবে। ওই ব্যক্তি যদি প্রথম কমলা খাওয়ার পর 10 টাকা দিতে ইচ্ছুক থাকে, তার মানে হচ্ছে প্রথম কমলার উপযোগ 10 টাকা সমপরিমাণ। দ্বিতীয় কমলা খাওয়ার পর ওই ব্যক্তি 8 টাকা দিতে প্রস্তুত, তার মানে দ্বিতীয় কমলার উপযোগ 8 টাকা, এবং তৃতীয় কমলার জন্য সে 6 টাকা দিতে প্রস্তুত, তার মানে তৃতীয় কমলার উপযোগ হচ্ছে 6 টাকা। এভাবে সংখ্যার মাধ্যমে আমরা উপযোগকে উপস্থাপন করতে পারি। আরেকটি পদ্ধতি আছে, সেটি হচ্ছে পর্যায়বাচক পরিমাপ বা অর্ডিনাল মেজারমেন্ট। এর মানে হচ্ছে কোনো ব্যক্তি 3টি কমলা খাওয়ার পরে বা ভোগ করার পরে সে বলবে প্রথম, দ্বিতীয়, তৃতীয় কোন কমলা থেকে সে বেশি উপযোগ পেয়েছে। যেমন ধরে নিচ্ছি সে প্রথম কমলায় বেশি উপযোগ পেয়েছে, তার মানে র্যাঙ্কিংয়ে এটা প্রথম, দ্বিতীয় কমলাটি দ্বিতীয়, তৃতীয় কমলাটি তৃতীয়। এভাবে র্যাঙ্ক করে করেও আমরা উপযোগ পরিমাপ করতে পারি। তবে আমাদের বিভিন্ন বিশ্লেষণের ক্ষেত্রে আমরা সচরাচর সংখ্যাবাচক পরিমাপ ব্যবহার করে থাকি। এবার অ্যাসাইনমেন্টের দ্বিতীয় ধাপ, মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের সম্পর্ক। প্রিয় শিক্ষার্থীরা, আমরা মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের সম্পর্ক দেখব। এই পয়েন্টের আন্ডারে প্রথমে মোট উপযোগের মেইন থিমটি লিখতে হবে, এরপর প্রান্তিক উপযোগের মেইন থিমটি লিখতে হবে, এরপর মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের সম্পর্ক দেখাতে হবে। মোট উপযোগ বা টোটাল ইউটিলিটি, সংক্ষেপে আমরা এটিকে টিইউ বলে থাকি। কোনো দ্রব্যের বিভিন্ন একক হতে যে বিভিন্ন পরিমাণ উপযোগ পাওয়া যায় তার সমষ্টিকে মোট উপযোগ, টোটাল ইউটিলিটি বা টিইউ বলে। আমরা অন্যভাবে বলতে পারি, একটি নির্দিষ্ট সময়ে একজন ব্যক্তির কোনো দ্রব্য বা সেবার বিভিন্ন একক হতে প্রাপ্ত উপযোগের সমষ্টি মোট উপযোগ। মোট উপযোগ একটি উদাহরণের মাধ্যমে দেখা যাক। মনে করি একজন ভোক্তা কোনো একটি দ্রব্য, যেমন আপেল, ভোগ করে এর প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ একক থেকে যথাক্রমে 5, 4, 3 এবং 2 একক বা টাকা বা ইউটিল উপযোগ পায়। আমরা উপযোগকে একক দ্বারাও প্রকাশ করতে পারি, টাকা দ্বারাও প্রকাশ করতে পারি, আবার ইউটিল দিয়েও প্রকাশ করতে পারি। এই উদাহরণে দেখতে পাচ্ছি 4টি আপেল ক্রমান্বয়ে খাওয়ার পর একজন ব্যক্তির 5, 4, 3, 2 একক পরিমাণ উপযোগ পায়। অর্থাৎ ওই ব্যক্তির মোট উপযোগ হবে 5 + 4 + 3 + 2 সমান 14 একক বা 14 টাকা বা 14 ইউটিল। প্রকৃতপক্ষে মোট উপযোগ হলো প্রান্তিক উপযোগের সমষ্টি। সুতরাং আমরা মোট উপযোগের সূত্রকে নিম্নোক্তভাবে প্রকাশ করতে পারি, TU = MU1 + MU2 + MU3 প্লাস এভাবে করে প্লাস MUN পর্যন্ত যুক্ত করে TU বের করতে পারি। এখন আমরা মোট উপযোগের চিত্রটি দেখি। লম্ব অক্ষে মোট উপযোগ বা TU প্রকাশ করছে এবং ভূমি অক্ষে ভোগের পরিমাণ বা ভোগের একক Q নির্দেশ করছে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে প্রত্যেকটা চিত্র যেইভাবে অ্যানিমেশনে দেওয়া হয় আমরা বাস্তবে কিন্তু সেইভাবে চিত্রগুলো অঙ্কন করে থাকি। তাই তোমরা অ্যানিমেশনগুলো ফলো করবে, কোনটার পর কোনটা আসছে সেই অনুসারে যদি চিত্র অঙ্কন করো তাহলে চিত্র আঁকা সহজ হবে। এখানে TU বা টোটাল ইউটিলিটি রেখাটি প্রথমে ক্রমবর্ধমান হারে বাড়ে, এরপর ক্রমহ্রাসমান হারে বেড়ে সর্বোচ্চ হয়, আবার নিচের দিকে চলে আসে। অর্থাৎ এখানে কে বিন্দু পর্যন্ত ক্রমবর্ধমান হারে বাড়তে থাকে, এরপর কে বিন্দুর পর থেকে ক্রমহ্রাসমান হারে বাড়তে থাকে এবং এল বিন্দুতে মোট উপযোগ সর্বোচ্চ হয় এবং সর্বোচ্চ বিন্দুর পর আবার মোট উপযোগ হ্রাস পেতে থাকে। এই বৈশিষ্ট্যের আলোকে, অর্থাৎ প্রথমে ক্রমবর্ধমান, এরপর ক্রমহ্রাসমান, এরপর সর্বোচ্চ, এরপর হ্রাস পেতে থাকে, এই বৈশিষ্ট্যের আলোকে আমরা একটি মোট উপযোগ রেখা অঙ্কন করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অ্যাসাইনমেন্টে মোট উপযোগ সম্পর্কে এই তথ্যগুলো উপস্থাপন করতে পারো। চিত্র 1-এর মাধ্যমে আমরা মোট উপযোগ রেখা দেখতে পাচ্ছি। প্রান্তিক উপযোগ
বা মার্জিনাল ইউটিলিটি। কোনো দ্রব্যের অতিরিক্ত একক ভোগের ফলে ভোক্তা যে পরিমাণ অতিরিক্ত উপযোগ লাভ করে তাকে প্রান্তিক উপযোগ বা মার্জিনাল ইউটিলিটি বা এমইউ বলে। আমরা অন্যভাবে বলতে পারি, কোনো দ্রব্যের এক একক পরিবর্তনের ফলে মোট উপযোগের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক উপযোগ বলে। উদাহরণের মাধ্যমে বিষয়টি দেখি। মনে করি একজন ভোক্তা কোনো একটি দ্রব্য যেমন আপেল 3 একক ভোগ করে মোট 12 একক উপযোগ পায়। অর্থাৎ একজন ব্যক্তি প্রথম 3টি আপেল খাওয়ার পর 12 একক উপযোগ পায়। এরপর চতুর্থ একক ভোগ করার পর তার মোট উপযোগ হয় 14 একক। সুতরাং চতুর্থ একক ভোগের পর চতুর্থ এককের প্রান্তিক উপযোগ হলো 14 একক মাইনাস 12 একক সমান 2 টাকা বা 2 একক। তাহলে এবার আমরা প্রান্তিক উপযোগের সূত্রটি এভাবে উপস্থাপন করতে পারি। এমইউ অর্থাৎ প্রান্তিক উপযোগ সমান উপরে মোট উপযোগের পরিবর্তন অর্থাৎ চেঞ্জ অফ টিইউ এবং নিচে ভোগের পরিমাণের পরিবর্তন অর্থাৎ চেঞ্জ অফ কিউ। এই সূত্রটিকে আমরা সংক্ষেপে এভাবে লিখতে পারি, এমইউ ইজ ইকুয়াল টু উপরে চেঞ্জ অফ টিইউ নিচে চেঞ্জ অফ কিউ। আমরা প্রান্তিক উপযোগের যে উদাহরণটি দেখলাম সেই উদাহরণের তথ্যগুলো দিয়ে এবার প্রান্তিক উপযোগ বের করি। এমইউ ইজ ইকুয়াল টু উপরে 14 মাইনাস 12 আর নিচে হবে 4টি আপেল মাইনাস 3টি আপেল। সুতরাং এমইউ ইজ ইকুয়াল টু 2 একক। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা চিত্রের মাধ্যমে প্রান্তিক উপযোগ দেখি। লম্ব অক্ষে প্রান্তিক উপযোগ বা এমইউ নির্দেশ করছে এবং ভূমি অক্ষে ভোগের পরিমাণ বা ভোগের একক কিউ নির্দেশ করছে। এটি হচ্ছে চিত্র 2। এমইউ অর্থাৎ প্রান্তিক উপযোগ প্রথম দিকে বাড়তে থাকে, একটা পর্যায়ে সর্বোচ্চ হয়, এরপর শূন্য হয় এবং শূন্যর পর ঋণাত্মক হয়। এখানে এম বিন্দু পর্যন্ত প্রান্তিক উপযোগ বাড়তে থাকে, এরপর এম বিন্দু থেকে এন বিন্দু পর্যন্ত প্রান্তিক উপযোগ হ্রাস পেতে থাকে এবং এন বিন্দুর পর প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়। এই বৈশিষ্ট্যগুলো যুক্ত করে আমরা প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করতে পারি। অর্থাৎ প্রথম দিকে বাড়তে থাকবে, এরপর সর্বোচ্চ হবে, এরপর হ্রাস পেতে থাকবে, শূন্য হবে এবং ঋণাত্মক হবে। নিম্নে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের সম্পর্ক উপস্থাপন করা হলো। আমরা প্রথমে চিত্রের মাধ্যমে সম্পর্ক দেখব। চিত্র 3, মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক। এই চিত্রে লম্ব অক্ষে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ নির্দেশ করছে এবং ভূমি অক্ষে ভোগের পরিমাণ বা ভোগের একক কিউ নির্দেশ করছে। আমরা দেখেছি টিইউ হচ্ছে প্রথমে ক্রমবর্ধমান হারে বাড়ে, এরপর ক্রমহ্রাসমান হারে বাড়ে, সর্বোচ্চ হয় এবং হ্রাস পেতে থাকে। আবার এমইউ প্রথমে বাড়তে থাকে, সর্বোচ্চ হয়, হ্রাস পেতে থাকে, শূন্য হয়ে ঋণাত্মক হয়। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি একটা বিষয় খেয়াল করছো, আমরা বৈশিষ্ট্যের আলোকে কিন্তু রেখাগুলো অঙ্কন করি। এলোমেলোভাবে রেখাগুলো অঙ্কন করা যাবে না, রেখাগুলো এমনভাবে অঙ্কন করতে হবে যাতে বৈশিষ্ট্যগুলো ওই রেখাটি ধারণ করে। এখানে আমরা দেখেছি টিইউ রেখার উপর কে একটি বিন্দু, এই বিন্দুর প্রথমাংশে মোট উপযোগ ক্রমবর্ধমান হারে বাড়ে এবং এই বিন্দুর পর থেকে এল বিন্দু পর্যন্ত মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বাড়তে থাকে। এল বিন্দু হচ্ছে মোট উপযোগের সর্বোচ্চ বিন্দু এবং এল বিন্দুর পর থেকে আবার মোট উপযোগ হ্রাস পেতে থাকে। চিত্র 3-এ আমরা দেখতে পাচ্ছি মোট উপযোগ যখন ক্রমবর্ধমান থেকে ক্রমহ্রাসমান হয় অর্থাৎ কে বিন্দুতে, তখন প্রান্তিক উপযোগ সর্বোচ্চ হয়, যেটি আমরা এম বিন্দুতে দেখাচ্ছি। আবার মোট উপযোগ যখন সর্বোচ্চ হয় অর্থাৎ এল বিন্দুতে, তখন প্রান্তিক উপযোগ শূন্য হয়, যেটি আমরা এন বিন্দুতে দেখাচ্ছি। এল বিন্দুর পরের অংশে মোট উপযোগ হ্রাস পেতে থাকে, এন বিন্দুর পরের অংশে প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়ে যায়। প্রিয় শিক্ষার্থীরা, এই চিত্রের এই বৈশিষ্ট্যের আলোকে এখন আমরা মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের সম্পর্ক দেখতে পারি। দ্রব্য ভোগের প্রাথমিক স্তরে ভোগ বৃদ্ধির সাথে সাথে মোট উপযোগ ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পায়। মোট উপযোগ যখন ক্রমবর্ধমান হারে বাড়ে তখন প্রান্তিক উপযোগ বাড়তে থাকে। চিত্র 3-এ 2 একক পর্যন্ত এই ঘটনা ঘটে, অর্থাৎ ভোগের প্রাথমিক স্তরে এই অংশে মোট উপযোগ ক্রমবর্ধমান হারে বাড়ে এবং প্রান্তিক উপযোগ বাড়তে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি চিত্রটা ভালোভাবে বুঝি তাহলে ব্যাখ্যাটাও খুব সহজভাবে বুঝতে পারবো। এরপর দ্রব্য ভোগ অব্যাহত রাখলে মোট উপযোগ ক্রমবর্ধমান হারের পরিবর্তে ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায়। মোট উপযোগ যখন ক্রমহ্রাসমান হারে বাড়ে তখন প্রান্তিক উপযোগ ক্রমশ হ্রাস পায়। চিত্র 3-এর 2 একক থেকে 4 একক পর্যন্ত, অর্থাৎ এই অংশের বৈশিষ্ট্য হচ্ছে মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বাড়তে থাকে, প্রান্তিক উপযোগ ক্রমশ হ্রাস পেতে থাকে। প্রথম অংশে দেখেছি মোট উপযোগ প্রান্তিক উপযোগ উভয়ই বাড়তে থাকে। এই দ্বিতীয় অংশে দেখতে পাচ্ছি
মোট উপযোগ বাড়তে থাকে, প্রান্তিক উপযোগ হ্রাস পেতে থাকে। প্রান্তিক উপযোগ যতক্ষণ না শূন্য হয় ততক্ষণ পর্যন্ত মোট উপযোগ বৃদ্ধি পায়। চিত্র 3-এর 2 একক থেকে 4 একক পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এই দ্বিতীয় অংশে প্রান্তিক উপযোগ যতক্ষণ পর্যন্ত না শূন্য হয় অর্থাৎ এন বিন্দুতে না আসা পর্যন্ত মোট উপযোগ বাড়তে থাকে। মোট উপযোগ সর্বাধিক হলে অর্থাৎ এল বিন্দুতে সর্বাধিক হলে প্রান্তিক উপযোগ শূন্য হয়, অর্থাৎ এন বিন্দুতে প্রান্তিক উপযোগ শূন্য হয়। চিত্র 3-এ আমরা 4 এককে এই বিষয়টি দেখতে পাচ্ছি। মোট উপযোগ হ্রাস পেলে প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়। চিত্র 3-এর 4 এককের পর থেকে এই বিষয়টি আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এই চিত্রের 3টি অংশ, প্রথম অংশ, দ্বিতীয় অংশ এবং তৃতীয় অংশ। প্রথম অংশে মোট উপযোগ প্রান্তিক উপযোগ উভয়ই বাড়তে থাকে। দ্বিতীয় অংশে মোট উপযোগ বাড়তে থাকে, প্রান্তিক উপযোগ কমতে থাকে অর্থাৎ হ্রাস পেতে থাকে। তৃতীয় অংশে মোট উপযোগ হ্রাস পেতে থাকে, প্রান্তিক উপযোগ ঋণাত্মক হতে থাকে। এরপর আমরা দেখেছি প্রান্তিক উপযোগ শূন্য না হওয়া পর্যন্ত মোট উপযোগ বাড়তে থাকে। যখন মোট উপযোগ সর্বোচ্চ হয় তখন প্রান্তিক উপযোগ শূন্য হয় এবং মোট উপযোগ সর্বোচ্চ হওয়ার পর হ্রাস পেতে থাকে এবং প্রান্তিক উপযোগ শূন্য হওয়ার পর ঋণাত্মক হতে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অ্যাসাইনমেন্টে এই বৈশিষ্ট্যগুলো উপস্থাপন করতে পারো। এবার ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। জার্মান অর্থনীতিবিদ হারমান হেনরিক গোসেন সর্বপ্রথম ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি উল্লেখ করেন, তবে অধ্যাপক আলফ্রেড মার্শাল এর পূর্ণ ব্যাখ্যা প্রদান করেন। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির মূল বক্তব্য: অন্যান্য অবস্থায় স্থির থেকে কোনো নির্দিষ্ট সময়ে কোনো ব্যক্তি যখন একই দ্রব্য ক্রমাগতভাবে ভোগ করতে থাকে তখন ওই দ্রব্যের মোট উপযোগ বৃদ্ধি পেলেও প্রান্তিক উপযোগ হ্রাস পায়। একে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বলে। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির অনুমিত শর্তসমূহ: 1. উপযোগ সংখ্যায় পরিমাপযোগ্য অর্থাৎ কার্ডিনাল মেজারমেন্ট সম্ভব। 2. নির্দিষ্ট সময় বিবেচ্য। 3. ভোক্তা যুক্তিশীল। 4. দ্রব্যের বিভিন্ন একক সমজাতীয়। 5. ভোক্তার রুচি, পছন্দ, আয় ইত্যাদি স্থির। এবং 6. দ্রব্যটির বিকল্প বা পরিবর্তক ও পরিপূরক দ্রব্যের দাম স্থির। সারণীর মাধ্যমে ব্যাখ্যা। আমাদের অ্যাসাইনমেন্টের উদ্দীপকটি ছিল: একজন ভোক্তা মোট 7 একক দ্রব্য ভোগের ক্ষেত্রে প্রথম, তৃতীয়, পঞ্চম ও সপ্তম একক ভোগের ক্ষেত্রে মোট উপযোগ যথাক্রমে 12, 30, 40 ও 42 একক এবং দ্বিতীয়, চতুর্থ ও ষষ্ঠ একক ভোগের ক্ষেত্রে প্রান্তিক উপযোগ যথাক্রমে 10, 6 ও 2 একক হয়। প্রদত্ত তথ্য ব্যবহার করে পূর্ণাঙ্গ সূচি প্রণয়ন সাপেক্ষে পাঠ্যপুস্তকের সংশ্লিষ্ট বিধিটি ব্যতিক্রম সহ রেখাচিত্রের সাহায্যে উপস্থাপন। এখানে সংশ্লিষ্ট বিধি বলতে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিকে বোঝাচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, এই উদ্দীপকের তথ্যের আলোকে আমরা মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের এই আংশিক সারণীটি এভাবে তৈরি করতে পারি। প্রথম কলামে ভোগের পরিমাণ। মোট উপযোগের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রথম, তৃতীয়, পঞ্চম ও সপ্তম এককের মোট উপযোগ এখানে উল্লেখ করা হয়েছে। তৃতীয় কলামে আমরা প্রান্তিক উপযোগ দেখছি। প্রান্তিক উপযোগের ক্ষেত্রে দ্বিতীয় একক ভোগের ফলে প্রান্তিক উপযোগ হচ্ছে 10 একক, চতুর্থ একক ভোগের ফলে প্রান্তিক উপযোগ 6 একক এবং ষষ্ঠ একক ভোগের ফলে প্রান্তিক উপযোগ 2 একক। এই আংশিক তথ্য থেকে এখন আমরা পূর্ণাঙ্গ সারণী তৈরি করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিছুক্ষণ আগে দেখেছি মোট উপযোগ হচ্ছে সমষ্টি আর প্রান্তিক উপযোগ হচ্ছে সর্বশেষ একক ভোগের ফলে যে উপযোগটা পাওয়া যায়। কোনো দ্রব্যের প্রথম একক ভোগ করার পর মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ সেম থাকে, অতএব প্রথম এককের ক্ষেত্রে মোট উপযোগ 12, অতএব প্রান্তিক উপযোগও 12 হবে। এই প্রথম এবং দ্বিতীয় এককের প্রান্তিক উপযোগগুলো যদি আমরা যোগ করি তাহলে মোট উপযোগ পেয়ে যাব। যেমন এখানে 12 এবং 10 এই দুটো যোগ করলে হবে হচ্ছে 22। এই 22 হচ্ছে দ্বিতীয় এককের মোট উপযোগ। তৃতীয় এককে আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ 3টি একক ভোগ করার ফলে মোট উপযোগ হচ্ছে 30 এবং 2টি একক ভোগ করার ফলে মোট উপযোগ হচ্ছে 22। অতএব শুধুমাত্র তৃতীয় এককের উপযোগ হবে 8 একক। আমরা যদি 12, 10 এবং 8 যোগ করি তাহলে মোট উপযোগ 30 হবে, অর্থাৎ শুধুমাত্র তৃতীয় এককের প্রান্তিক উপযোগ হচ্ছে 8 একক। এখন আমরা চতুর্থ এককের মোট উপযোগ বের করতে পারি। মোট উপযোগ বের করার নিয়ম হচ্ছে এই চতুর্থ একক পর্যন্ত যতগুলো প্রান্তিক উপযোগ পেলাম সবগুলোর যোগফল, অর্থাৎ 12, 10, 8, 6।
এই সবগুলো যোগ করলে আমরা 36 পাবো। অর্থাৎ চতুর্থ একক ভোগের পর মোট উপযোগ হলো 36। এখানে দেওয়া আছে পঞ্চম একক ভোগ করার পর মোট উপযোগ হচ্ছে 40। চতুর্থ এবং পঞ্চম এককের মোট উপযোগের সমষ্টির পার্থক্যটাই হচ্ছে প্রান্তিক উপযোগ। পঞ্চম এককের উপযোগ অর্থাৎ প্রান্তিক উপযোগ হবে 4। অর্থাৎ আমরা 12, 10, 8, 6, 4 এই প্রান্তিক উপযোগগুলো যোগ করার ফলে পঞ্চম এককে মোট উপযোগ 40 পেলাম। সুতরাং পঞ্চম এককের প্রান্তিক উপযোগ 4। এখন আমরা ষষ্ঠ এককের মোট উপযোগ বের করতে পারি। ষষ্ঠ একক পর্যন্ত যত প্রান্তিক উপযোগ পেয়েছি সবগুলো সমষ্টি হচ্ছে ষষ্ঠ এককের মোট উপযোগ, অর্থাৎ 42। সপ্তম এককের প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, ষষ্ঠ এককের মোট উপযোগও 42, সপ্তম এককের মোট উপযোগও 42। অর্থাৎ এইখানে মোট উপযোগের কোনো পরিবর্তন নেই, তার মানে প্রান্তিক উপযোগ 0। আমরা মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের সারণী থেকে দেখতে পাচ্ছি ভোগ বৃদ্ধির সাথে সাথে মোট উপযোগ বৃদ্ধি পেলেও প্রান্তিক উপযোগ হ্রাস পাচ্ছে। অর্থাৎ মোট উপযোগ 12, 22, 30, 36, 40, 42, 42 এভাবে করে বাড়ছে। প্রান্তিক উপযোগ 12, 10, 8, 6, 4, 2, 0 এভাবে কমছে। অর্থাৎ ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির ডেফিনেশন অনুসারে মোট উপযোগ বাড়তে থাকলেও প্রান্তিক উপযোগ হ্রাস পেতে থাকে, সেই বিষয়টি এই সারণীতে উপস্থাপিত হয়েছে। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির রেখাচিত্রের মাধ্যমে ব্যাখ্যা দেখব। আমরা এইমাত্র সারণীটি দেখলাম। এই সারণীর আলোকে আমরা এখন মোট উপযোগ রেখা এবং প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করব। প্রথমেই মোট উপযোগ রেখা। চিত্র 4 মোট উপযোগ। এখানে লম্ব অক্ষে মোট উপযোগ বা টোটাল ইউটিলিটি টিইউ নির্দেশ করছে এবং ভূমি অক্ষে ভোগের পরিমাণ বা ভোগের একক কিউ নির্দেশ করছে। প্রিয় শিক্ষার্থীরা এখানে খেয়াল করো, লম্ব অক্ষে 4টি ঘরকে অর্থাৎ 4 একককে আমরা একটি ঘর হিসেবে চিহ্নিত করেছি এবং ভূমি অক্ষে একটি ঘরকে একটি একক হিসেবে দেখিয়েছি 1, 2, 3, 4, 5, 6, 7 এভাবে, এবং লম্ব অক্ষে 4, 8, 12, 16, 20, 24 এভাবে করে দেখিয়েছি। প্রিয় শিক্ষার্থীরা আমি আবারও বলছি, এখানে অ্যানিমেশনের মাধ্যমে যেভাবে চিত্রগুলো অঙ্কন করা হচ্ছে স্টেপ বাই স্টেপ, সেই স্টেপগুলো ফলো করে তোমরা চিত্র অঙ্কন করবে। যেমন প্রথমে লম্ব অক্ষ এবং ভূমি অক্ষ এঁকে নিতে হবে। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি ভোগের পরিমাণ যখন 1 একক তখন মোট উপযোগ হচ্ছে 12 একক, যেটি আমরা এ বিন্দুতে দেখতে পাচ্ছি। ভোগের পরিমাণ যখন 2 একক তখন মোট উপযোগ হচ্ছে 22 একক, যেটি আমরা বি বিন্দুতে দেখতে পাচ্ছি। ভোগের পরিমাণ যখন 3 একক তখন মোট উপযোগ 30 একক, যেটি আমরা সি বিন্দুতে দেখতে পাচ্ছি। ভোগের পরিমাণ যখন 4 একক তখন মোট উপযোগ 36 একক, যেটি আমরা ডি বিন্দুতে দেখতে পাচ্ছি। 5 একক ভোগের পরিমাণের ক্ষেত্রে মোট উপযোগ 40, যেটি আমরা ই বিন্দুতে দেখতে পাচ্ছি। ষষ্ঠ একক ভোগের পর মোট উপযোগ 42, যেটি আমরা এফ বিন্দুতে দেখতে পাচ্ছি, এবং সপ্তম একক ভোগের পর মোট উপযোগ 42ই রয়ে গেল, যেটি আমরা জি বিন্দুতে দেখতে পাচ্ছি। এখন আমরা এ বি সি ডি ই এফ জি এই 7টি বিন্দু যদি যুক্ত করি তাহলে যে রেখা পেয়ে যাব সেটি হচ্ছে মোট উপযোগ রেখা বা টিইউ রেখা। এখন আমরা সারণী থেকে প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করব। চিত্র 5-এ প্রান্তিক উপযোগ রেখা দেখানো হয়েছে। চিত্র 5-এর লম্ব অক্ষে প্রান্তিক উপযোগ বা এমইউ নির্দেশ করছে এবং ভূমি অক্ষে ভোগের পরিমাণ বা কিউ নির্দেশ করছে। লম্ব অক্ষে আমরা দেখতে পাচ্ছি প্রতি 4 ঘরকে একটি ইউনিট হিসেবে বিবেচনা করেছি, 4, 8, 12, 16, এবং ভূমি অক্ষে প্রতি একটি ঘরকে একটি ইউনিট হিসেবে বিবেচনা করা হয়েছে। সারণীতে আমরা দেখতে পাচ্ছি যখন ভোগের পরিমাণ 1 একক তখন প্রান্তিক উপযোগ 12 একক, যেটি আমরা স্মল এ বিন্দুতে দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা আমরা চাইলে এই দুটি চিত্র একটি গ্রাফেই দেখাতে পারতাম। বোঝার সুবিধার্থে আমরা উপরে মোট উপযোগ এবং নিচে প্রান্তিক উপযোগ রেখাটি অঙ্কন করছি। তবে লম্ব অক্ষ এবং ভূমি অক্ষের পরিমাপ ঠিক রেখে আমরা দুটো চিত্র একসাথে অঙ্কন করছি। দ্বিতীয় একক ভোগের পর প্রান্তিক উপযোগ হচ্ছে 10 একক, যেটি আমরা বি বিন্দুতে দেখতে পাচ্ছি। তৃতীয় একক ভোগের পর প্রান্তিক উপযোগ 8 একক, যেটি আমরা সি বিন্দুতে দেখতে পাচ্ছি। চতুর্থ একক ভোগের পর প্রান্তিক উপযোগ 6 একক, যেটি আমরা ডি বিন্দুতে দেখতে পাচ্ছি। পঞ্চম একক ভোগের পর প্রান্তিক উপযোগ 4 একক, যেটি আমরা ই বিন্দুতে দেখতে পাচ্ছি। ষষ্ঠ একক ভোগের পর প্রান্তিক উপযোগ 2 একক, যেটি আমরা এফ বিন্দুতে দেখতে পাচ্ছি। সপ্তম একক ভোগের পর প্রান্তিক উপযোগ 0, যেটি আমরা জি বিন্দুতে দেখতে পাচ্ছি।
এখন আমরা এই স্মল লেটার এ বি সি ডি ই এফ জি এই 7টি বিন্দু যদি যুক্ত করি তাহলেই আমরা এমইউ রেখা অর্থাৎ প্রান্তিক উপযোগ রেখা পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থীরা, চিত্র অঙ্কনের সময় অর্থাৎ চিত্র তৈরি করার সময় যে তথ্যগুলো আমি উপস্থাপন করেছি এই তথ্যগুলোই অ্যাসাইনমেন্টে উপস্থাপনের সুবিধার্থে এখানে আমি মডেল হিসেবে লিখে দেখাচ্ছি। চিত্র 4-এ লম্ব অক্ষে মোট উপযোগ এবং ভূমি অক্ষে ভোগের পরিমাণ বা ভোগের একক নির্দেশ করা হয়েছে। চিত্র 5-এ লম্ব অক্ষে প্রান্তিক উপযোগ এবং ভূমি অক্ষে ভোগের পরিমাণ বা ভোগের একক নির্দেশ করা হয়েছে। সারণীর তথ্য চিত্র 4 ও 5-এ উপস্থাপন করি। চিত্র 4-এ দেখতে পাচ্ছি ভোগের পরিমাণ যখন 1 একক তখন মোট উপযোগ 12 একক, যেটি আমরা এ বিন্দুতে দেখতে পাচ্ছি। ভোগের পরিমাণ যখন 2 একক তখন মোট উপযোগ 22 একক, যেটি আমরা বি বিন্দুতে দেখতে পাচ্ছি। ভোগের পরিমাণ যখন 3, 4, 5, 6 এবং 7 একক তখন মোট উপযোগ যথাক্রমে 30, 36, 40, 42 এবং 42 একক, যেগুলো আমরা যথাক্রমে সি, ডি, ই, এফ এবং জি বিন্দুতে দেখতে পাচ্ছি। এখন এ, বি, সি, ডি, ই, এফ এবং জি বিন্দু যুক্ত করলে আমরা মোট উপযোগ রেখা টিইউ পেয়ে যাব। অর্থাৎ এই অংশে মোট উপযোগ রেখা আমরা কিভাবে অঙ্কন করে সেটির বর্ণনা উপস্থাপন করছি। চিত্র 5-এ দেখতে পাচ্ছি ভোগের পরিমাণ যখন 1 একক তখন প্রান্তিক উপযোগ 12 একক, যেটি আমরা স্মল লেটার এ বিন্দুতে দেখতে পাচ্ছি। ভোগের পরিমাণ যখন 2 একক তখন প্রান্তিক উপযোগ 10 একক, যেটি আমরা বি বিন্দুতে দেখতে পাচ্ছি। ভোগের পরিমাণ যখন 3, 4, 5, 6 এবং 7 একক তখন প্রান্তিক উপযোগ যথাক্রমে 8, 6, 4, 2 এবং 0 একক, যেগুলো আমরা যথাক্রমে সি, ডি, ই, এফ এবং জি বিন্দুতে দেখতে পাচ্ছি। এখন আমরা এ, বি, সি, ডি, ই, এফ এবং জি যুক্ত করলে আমরা প্রান্তিক উপযোগ রেখা এমইউ পেয়ে যাব। চিত্র 4 থেকে বোঝা যাচ্ছে এজি অংশে ভোগের পরিমাণ বৃদ্ধির সাথে মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পাচ্ছে। জি বিন্দুতে তা সর্বোচ্চ হয়েছে এবং জি বিন্দুর পরে তা হ্রাস পাচ্ছে, যার ফলে চিত্র 5-এ প্রান্তিক উপযোগ যথাক্রমে এজি অংশে ক্রমহ্রাসমান, জি বিন্দুতে 0 এবং জি বিন্দুর পরে ঋণাত্মক হয়েছে। সুতরাং চিত্র 4 ও 5-এর আলোকে আমরা দেখতে পাচ্ছি কোনো ভোক্তা একটি নির্দিষ্ট সময়ে যখন একই দ্রব্য ক্রমাগত ভোগ করতে থাকে তখন ওই দ্রব্যের মোট উপযোগ বৃদ্ধি পেলেও প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে হ্রাস পায়। অর্থনীতিতে এই মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের সম্পর্ককে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বলে। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির ব্যতিক্রম: দ্রব্যের বিভিন্ন একক সমজাতীয় না হলে, দ্রব্যের এককগুলো যদি উপযুক্ত পরিমাণে না হয় তাহলে বিধিটি অকার্যকর হবে। যেমন তৃষ্ণার্ত ব্যক্তিকে 1 চা চামচ পানি দিলে তার তৃষ্ণা নিবারণ হবে না, বরং তার তৃষ্ণা বৃদ্ধি পাবে। নির্দিষ্ট সময়ে না হলে, সময় অনির্দিষ্ট হলে এই বিধিটি কার্যকর হবে না, কারণ একটি জিনিস আজ ব্যবহারের ফলে যে উপযোগ পাওয়া যায় সেই জিনিসটি আগামীকাল ব্যবহার করলে ওই জিনিসের উপযোগ না কমে বেড়েও যেতে পারে। তাই সময়ের পরিবর্তন হলে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি কার্যকর হবে না। শখের দ্রব্য: শখের দ্রব্যর ক্ষেত্রে এই বিধি কার্যকর হয় না, যেমন ডাকটিকিট, পুরাতন মুদ্রা সংগ্রহ ইত্যাদি। এসব ক্ষেত্রে উপযোগ কখনো হ্রাস পায় না, এগুলো মানুষ যতই সংগ্রহ করে ততই তার সংগ্রহের আকাঙ্ক্ষা বৃদ্ধি পায়। নেশার দ্রব্য: নেশার দ্রব্যের ক্ষেত্রে বিধিটি অকার্যকর, যেমন একজন মদ্যপায়ী যতই মদ পান করে ততই তার নিকট মদ পানের আগ্রহ বাড়তে থাকে। আয় বৃদ্ধি: কোনো ব্যক্তির আয় বৃদ্ধি পেলে সে তার বাড়ির পরিধি বাড়াতে চাইবে, সেক্ষেত্রে তার নিকট পার্শ্ববর্তী জমির উপযোগ বৃদ্ধি পাবে। এভাবে আয় বৃদ্ধি পেলেও বিধিটি কার্যকর থাকে না। অভ্যাস, রুচি ও পছন্দ পরিবর্তন: অভ্যাস, রুচি ও পছন্দ পরিবর্তন হলে বিধিটি কার্যকর হয় না, কারণ অভ্যাস, রুচি ও পছন্দ পরিবর্তন হলে কোনো দ্রব্যের অতিরিক্ত এককের উপযোগ না হ্রাস পেয়ে বৃদ্ধি পেতে পারে। দুষ্প্রাপ্য দ্রব্য: দুষ্প্রাপ্য দ্রব্য পাওয়ার ক্ষেত্রে মানুষের আকাঙ্ক্ষা ক্রমশ বৃদ্ধি পেতে থাকে, তাই দুষ্প্রাপ্য দ্রব্যের ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি অকার্যকর। বিকল্প বা পরিবর্তক ও পরিপূরক দ্রব্যের যোগান: বিকল্প বা পরিবর্তক ও পরিপূরক দ্রব্যের যোগান বাড়লে এবং দাম হ্রাস পেলে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি কার্যকর থাকে না। এখন আমরা অ্যাসাইনমেন্ট সংক্রান্ত কিছু প্রশ্ন উত্তর জানব। প্রথম প্রশ্ন, গ্রাফ ব্যবহার করতে হবে কি? এর উত্তর হচ্ছে গ্রাফ ব্যবহার করলে কোনো সমস্যা নেই। সরাসরি খাতায় তোমরা যদি চিত্র উপস্থাপন করো তাতেও কোনো সমস্যা নেই। চিত্র কি কলম দিয়ে নাকি পেন্সিল দিয়ে আঁকতে হবে
চিত্র তোমরা কলম দিয়েও আঁকতে পারো, পেন্সিল দিয়েও আঁকতে পারো। তবে পেন্সিল দিয়ে আঁকতে হলে অবশ্যই ডার্ক পেন্সিল দিয়ে আঁকতে হবে, যাতে চিত্রটি ঝাপসা না হয়ে যায়। এবং কলম দিয়ে আঁকার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, যাতে চিত্রটিতে কোনো কাটাকাটি না থাকে। পেন্সিল দিয়ে আমরা এই কারণেই চিত্র অঙ্কন করি, যাতে ভুল হলেও রাবার ব্যবহার করে পরিষ্কার পরিচ্ছন্ন একটি চিত্র উপস্থাপন করতে পারি। লাল, গোলাপি, সবুজ রঙের কলম বা পেন্সিল ব্যবহার করা যাবে কি? এর উত্তর হচ্ছে না। লাল সদৃশ্য গোলাপি, সবুজ রঙের কলম তোমরা ব্যবহার করবে না। স্টুডেন্টদের জন্য কালো এবং নীল কলম অথবা পেন্সিল ব্যবহার করা উচিত। অ্যাসাইনমেন্ট শিরোনাম কিভাবে লিখতে হবে? তোমরা দেখেছো আমাদের অ্যাসাইনমেন্টের উদ্দীপকটি বেশ বড়। এখন প্রশ্ন হচ্ছে শিরোনামটি কিভাবে লিখব। এই ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে তোমরা কিওয়ার্ড অর্থাৎ একটা অ্যাসাইনমেন্টের যে প্রধান প্রধান শব্দগুলো রয়েছে সেগুলো দিয়ে একটি সংক্ষিপ্ত শিরোনাম বানাতে পারো। যেমন এই অ্যাসাইনমেন্টের জন্য তোমরা উপযোগ, মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের সম্পর্ক, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি এবং এর ব্যতিক্রম উপস্থাপন, এইভাবে কিওয়ার্ডগুলো দিয়ে একটি শিরোনাম লিখতে পারো। এই শিরোনামটিকে তোমরা আরও ছোট করে লিখতে পারো, উপযোগ, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি এবং এর ব্যতিক্রম। তবে শিরোনামটি এমনভাবে লিখতে হবে যাতে শিরোনাম দেখে আমরা বুঝতে পারি এটি কত নম্বর অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্টে তুমি কত পাবে, অর্থাৎ রুব্রিক সিস্টেম। অ্যাসাইনমেন্টে ভালো নম্বর পাওয়ার জন্য একজন শিক্ষার্থীকে অবশ্যই রুব্রিক্স অর্থাৎ মূল্যায়ন নির্দেশনা খুব ভালোভাবে ফলো করতে হবে। যেমন প্রিয় শিক্ষার্থীরা, এই অ্যাসাইনমেন্টে আমরা 4টি ধাপে উত্তর উপস্থাপন করব। খেয়াল করো কোন ধাপে তুমি কিভাবে উত্তর দিলে কত নম্বর পাবে সেটি এই রুব্রিক্সে স্পষ্টভাবে উল্লেখ করা আছে। যেমন 4টি ধাপ হচ্ছে ক, খ, গ, ঘ। কতে হচ্ছে উপযোগের ধারণা, খতে আমরা দেখেছি মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের সম্পর্ক, গতে দেখেছি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির সূচি, চিত্র ও ব্যাখ্যা, এবং ঘতে দেখেছি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির ব্যতিক্রম। খেয়াল করো তোমরা যদি প্রত্যেকটা অংশে 4-এর মধ্যে 4 পেতে চাও তাহলে ক অংশে অর্থাৎ উপযোগের ক্ষেত্রে উদাহরণ সহ উপযোগ ধারণার প্রত্যাশিত ব্যাখ্যা তোমাদের দিতে হবে। উদাহরণ ছাড়া উপযোগ ধারণার প্রত্যাশিত ব্যাখ্যা যদি দাও তাহলে 3 পাবে। অতএব শিক্ষার্থীরা অবশ্যই ফলো করব আমরা কিভাবে প্রত্যেকটা ধাপে 4-এ 4 পেতে পারি। প্রথম ধাপে আমরা উদাহরণ সহ উপযোগের ধারণা দেখেছি। দ্বিতীয় ধাপে দেখো 4-এ 4 পাওয়ার জন্য কি করতে হবে, উদাহরণ ও সূত্র সহ মোট উপযোগ প্রান্তিক উপযোগের সম্পর্কে প্রত্যাশিত ব্যাখ্যা দিতে হবে। আমরা মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ আলাদা আলাদাভাবে প্রথমে দেখেছি। মোট উপযোগ প্রান্তিক উপযোগের সূত্র দেখেছি, উদাহরণ দেখেছি, এরপর মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ চিত্রের সাহায্যে ব্যাখ্যা প্রদান করা হয়েছে। তোমরা অ্যাসাইনমেন্টেও এই ধাপটির উত্তর এইভাবে দিবে। তৃতীয় ধাপে খেয়াল করো ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির সূচি প্রণয়ন, যথাযথভাবে চিত্র অঙ্কন ও ব্যাখ্যা। 3টি জিনিস খেয়াল রাখতে হবে। একটি হচ্ছে সূচি প্রণয়ন করতে হবে, চিত্র অঙ্কন করতে হবে এবং ব্যাখ্যা দিতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়েছি। অর্থাৎ এখানে যেভাবে তোমাদের কাছে উত্তরগুলো চাওয়া হয়েছে আজকে আমরা ঠিক সেইভাবে উত্তরগুলো উপস্থাপন কিভাবে করতে হবে সেটা দেখেছি। এবং চতুর্থ ধাপে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির ব্যতিক্রম। এই ধাপে 4-এ 4 পাওয়ার জন্য ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির 8টি ব্যতিক্রম যথাযথভাবে উপস্থাপন করতে হবে। তোমরা যদি 6টি ব্যতিক্রম উপস্থাপন করো তাহলে 3 পাবে, 4টি উপস্থাপন করলে 2 পাবে, 1টি উপস্থাপন করলে 1 পাবে। প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে যেই সাবজেক্টেরই হোক না কেন তোমরা এই রুব্রিক্স অর্থাৎ মূল্যায়ন নির্দেশিকা ভালো করে ফলো করবে। তাহলে অ্যাসাইনমেন্ট তোমাদের কিভাবে লিখলে পরিপূর্ণ নাম্বার পেতে পারো সেই বিষয়ের একটি ধারণা তোমরা নিজেরাই পেয়ে যাবে। আশা করছি আজকের ক্লাসটি তোমাদের জন্য ফ্রুটফুল হবে। এক নজরে আজকের পাঠ। আজকের ক্লাসে মূলত 3টি অংশ ছিল। প্রথম অংশটি হচ্ছে অ্যাসাইনমেন্টের সমাধান কৌশল, এরপর অ্যাসাইনমেন্ট সংক্রান্ত প্রশ্ন উত্তর দেখেছি এবং সর্বশেষ অ্যাসাইনমেন্টে তুমি কত পাবে অর্থাৎ রুব্রিক সিস্টেমটি কিভাবে ফলো করলে ভালো নম্বর পাওয়া যায় সেই বিষয়ে সম্পর্কে আলোচনা করা হয়েছে। অ্যাসাইনমেন্টের সমাধান কৌশল, এখানে আমরা প্রথমে উপযোগের ধারণা দেখেছি, এরপর মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের সম্পর্ক দেখেছি, এরপর ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি দেখেছি এবং সর্বশেষ বিধির 8টি ব্যতিক্রম দেখেছি। অ্যাসাইনমেন্ট সংক্রান্ত প্রশ্ন উত্তর পর্বে আমরা কিছু প্রশ্ন ও উত্তর দেখেছি। আজকের ক্লাসের শেষ অংশে রুব্রিক সিস্টেম সম্পর্কে কিছুটা আলোচনা করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের ক্লাসটি তোমাদের উপকারে আসবে। অর্থনীতি সংক্রান্ত বিভিন্ন ভিডিও টিউটোরিয়াল পেতে তোমরা আমার ইউটিউব চ্যানেল লার্ন ইকোনমিক্স ভিজিট করতে পারো। সকলের শিক্ষা জীবনের সাফল্য কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।